এখন ধরেন যার কথা আমরা বলছি, অনেক, অনেক বিষয় আছে যেগুলো কিনা ধরেন আমেরিকা অনেক কিছুই বলবে, সেগুলো মেনে নিতে হবে। আমেরিকার সাথে আমাদের কোনো সমস্যাও নাই, সমস্যা বাঁধানোর মতো সেই শক্তিও আমাদের নাই। সেটা নিয়ে কথাও বলছি না। কিন্তু যে আমাদের বাংলাদেশের ব্যাপার নিয়ে নাক গলানোর সময় আর এখন নাই। যত বেশি বাংলাদেশ নিয়ে কথা বলবেন, যত বেশি বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করবেন, তত আপনাদের ক্ষতি হবে। তার চাইতে ভালোয় ভালোয় আমাদের সাথে সম্পর্ক কূটনৈতিকভাবে যতটুকু সুন্দর স্বাভাবিক রাখা যায় সেই চেষ্টা করুন। আমাদের এখন অনেক রাস্তা বের হয়েছে, অনেক দিকে আলোচনা হচ্ছে, অনেক জনের সাথে অনেক সামরিক, বেসামরিক, বাণিজ্যিক নানান ধরনের চুক্তি হচ্ছে। এগুলো দর্শক, আজকে মূলত আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেটি পরে বলবো। আগে অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন প্রবাসী সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন, রয়েছেন দোয়ানুল ইসলাম। আমরা আজকে আমাদের পর্বটির নামই করেছি মুখোমুখি ইলিয়াস হোসাইন, বাংলাদেশ নিয়ে গুজব ও বাস্তবতা। বুঝতেই পারছেন, আমাদের ইলিয়াসের কাছ থেকেই শুনবো, ইলিয়াস হোসাইনের কাছ থেকে জানবো। একই সঙ্গে ইলিয়াসের অনেক বিষয় আমরা জানার চেষ্টা করবো। ইলিয়াস, আপনাকে আবারও স্বাগত। একটি বিষয় বলেই রাখি দর্শক, যে তুলসী গাভার্ড, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধান। গতকালকে তিনি ভারতে ছিলেন এবং সেখানে এনডিটিভিকে একটা ইন্টারভিউ দিয়েছেন। তো ইন্টারভিউতে বাংলাদেশের বিষয় নিয়ে কথা বলেছেন, এখানকার উগ্রবাদিতা, একই সঙ্গে তার ভাষায় সংখ্যালঘু নির্যাতন। কিন্তু সমস্যা সেখানে নয়। যেমন আমি যদি বলি, যদি দেখাতেও পারি, আমি তুলসী গাভার্ডের স্টেটমেন্টও দেখাবো, সেটি দেখাই। এবং সেখানে বলা হচ্ছে আজতক, যে তারা বলছে বিকৃতভাবে উপস্থাপন করেছে। তারা বলছে, আমি সে দেখবো, তবে একটু ভিডিওটা দেখে নেই যে কি বলেছেন তুলসী গাভার্ড। Changes over there, a lot of violence over there, and several reports of attacks on minorities. Is the United States concerned about the situation? The long time unfortunate persecution and killing and abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics, and others, has been a major area of concern for the United States government and, of course, President Trump and his administration. The talks are just beginning between President Trump's new cabinet. আমরা যদি এখন আসি, এটি কেন উপস্থাপনাগুলো আপনাদের চোখে পড়ে কিনা, রিদওয়ানুল ইসলাম? জি, ধন্যবাদ। আসলে আমরা যেটা দেখতেছি যে আজকে যে আজতকের, বা এটা কিন্তু আজকেই প্রথম এমন নয়, এটা হচ্ছে গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই কিন্তু হচ্ছে এদের এই প্রোপাগান্ডা ক্যাম্পেইন চলতেছে। তারই ধারাবাহিকতা হচ্ছে আজকের এই উপস্থাপনা। সেখানে আমাদের প্রধান উপদেষ্টার যে বক্তব্যকে বলা বা হচ্ছে মানে 5 আগস্টের পর থেকেই চলতেছে, তারই ধারাবাহিকতা হচ্ছে আজকের এই উপস্থাপনা, এবং তুলসী গাভার্ডের মুখ দিয়ে সেটা নিয়ে আসে আর কি। আমি আরেকটু জানিয়ে তারপরে ইলিয়াস হোসাইনের কাছে যাব। এখানে কিন্তু এএনআই-কেও একটা ইন্টারভিউ দিয়েছেন তুলসী গাভার্ড, এবং এই রিজিয়নে এক ধরনের আপনার সিরিয়ায় পরে, সিরিয়ার ওখানকার পরে একটি উত্থানের কথা তিনি বলছেন। এককভাবে বাংলাদেশকে নিয়ে তিনি কনসার্ন না। ইলিয়াস হোসাইন টং লাগাবে, কিছু ভুয়া তথ্য ছড়াবে। তো যেই কথাটা বলছিলাম, যে সাংবাদিকরা আজকে ছোটখাটো ঘটনায় যারা কিনা আওয়ামী লীগের সহযোগী হয়ে কাজ করেছে, তারা সাংবাদিকতা করেনি। গেল 15 বছর বাংলাদেশে যেটা হয়েছে, আমি যদি বিশেষ করে 14-15 পরের সময়টুকু যদি বলি, গত 10 বছরে অন্তত, আর শেষের 5 বছরে তো সাংবাদিকরা নিজেরাই আওয়ামী লীগ করেছে। একজন ভিসি পর্যন্ত তিনি নিজে বলেন যে আমি যদি যুবলীগের একটা চেয়ারম্যান হতে পারতাম, তাহলে আমি আমার এই পদ ছেড়ে দিতাম। এত লাভজনক, এতটা নেকেড ভাবে তারা বাংলাদেশে আওয়ামী লীগকে, মানে যেভাবে কথা বলার দরকার সেই কথা তাদের মুখ থেকে শোনা যায় না। মনে হচ্ছে যে তারাই আওয়ামী লীগ করছে। তো এগুলো আমার মনে হয় আপনারও খুব খারাপ লেগেছে তাদের এই কথাবার্তা শুনতে, যে আপনার সহকর্মীরা যখন দালালি করে, মুজাম্মেল বাবু থেকে শুরু করে বড় বড় সাংবাদিক, এরা তো মানে নিজেদেরকে সাংবাদিকতার সবচেয়ে বড় নেতা মনে করেন। এগুলো হয়েছে। তো আপনি নিজেও বাংলাদেশে ছিলেন, আমি কিন্তু আপনাকে ফলো করেছি। আপনার সাথে আমার যদিও দীর্ঘ সময় দেখা হয় নাই, কথা হয় নাই, কিন্তু আমি ফলো করেছি। মানে আপনি চাইলেও হয়তো তাদের মতো করে খুব নেকেড ভাবে কথাবার্তা বলতে পারতেন। আপনাকেও তো ডাকতো টকশোতে। আমার চোখে পড়ে নাই আপনাকে ওইভাবে, যে সাংবাদিকতার এথিক্সের বাইরে যায় তারপরে তাদের মতো করে দালালি করা, এটা আমি দেখি নাই। তারা হইলেও পারতো, তারা হইলেও এটা করতে পারতো। আপনাদের তো ধরে নিয়ে জেলখানায় ঢুকায় নেই, তাই না? তো তারা কিসের ভয়, কেন করতো? আজকে এই যে তারা দেশে থাকতে পারেনি, তাদের উপরে জেল, তাদেরকে ধরার জন্য বাসায় পুলিশ যাচ্ছে, এগুলো তাদের যেই কাজ সেই কর্মের ফল হচ্ছে আজকের এই অবস্থা। তো আমরা আব্দুল সালামের যে কথাটা বলছিলাম, যে 15ই
2015 5 জানুয়ারির পরে তিনাকে ধরে নিয়ে যাওয়া হয়। এক ধরনের প্রথমে তো জানানোই হয় নাই তিনি কোথায় আছেন। বেশ কয়েক ঘন্টা পরে তারপরে তাকে তোলা হলো মিথ্যা মামলায় নিয়ে। সেই মামলাগুলো এখন কিন্তু নাই, অথচ সেই মামলাতে 2 বছর তাকে জেল খাটতে হয়েছে। এখনো পর্যন্ত সেই অর্থনৈতিক ইয়েতে কিন্তু তিনি ভুগছেন। টেলিভিশনের অনেক টাকা পয়সা লুট করেছে, তো এগুলো পাবলিকলি আর নাই বলি। এই টাকা পয়সার এই যে মানে যেই ক্রাইসিস, সেই ক্রাইসিসের মধ্য দিয়ে আপনি আমাকে আজকে এখানে আসার জন্য সুযোগ করে দিয়েছেন, তার কারণেই, এবং 5 আগস্ট। তো এই আর কি, আমি এটা দিয়ে শুরু করতে চাচ্ছি। পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় এদের মতো এত নিকৃষ্ট, এত মানে কি বলবো, যে তথ্যের যে বিকৃত, সেই বিকৃতির সবচাইতে মানে সুন্দরভাবে উপস্থাপন করা দেশ হচ্ছে এরা। জীবনেও নিজেদের সেনাবাহিনীর লোক যায় তারপরে পানি খায়, সেটাকেও তারা এমন সুন্দরভাবে সিনেমার ভেতরে দেখায়, মনে হয় হচ্ছে তারা পৃথিবীর সবচাইতে। অথচ বাংলাদেশের মতো ছোট দেশ, আমরা তো অস্বীকার করতে মানে সমস্যা নেই যে আমরা তাদের সামরিক শক্তির চেয়ে অনেক পিছিয়ে। আমাদের সাথে যুদ্ধ করে তারা এখন পর্যন্ত কিন্তু পারে নাই। এমনকি 1965-এ যখন 2 পাকিস্তান এক ছিল, সেই যুদ্ধ তারা পারে নাই। এখন যখন কিনা আমাদেরকে 71 সালে 2 দেশের ভেতরে একটা ফাটল তৈরি করে দুইটা দেশ আলাদা করা হলো, সেইখানে তারা যে সুযোগটা নিয়েছে, সেই সুযোগের ভেতরে তারা কিছু আপনার মিথ্যা তথ্য সাজিয়ে আমাদের ভেতরে, তাদের ভেতরে একটা কোন্দল তৈরি করে দিয়ে দেশ স্বাধীন করেছে। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান অনেক দূরের 2 দেশ, আমাদের কোনো সমস্যা নেই, আলাদা হয়েছে। এটা আলটিমেটলি একটা সময় আলাদা হতোই, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু এই 2 পাদের যে যুদ্ধের সময়টা, সেই সময়টাকে নিয়েও যে ধরনের মিথ্যা গুজব তারা ছড়িয়েছে, এইটার এই কন্টিনিউশন হচ্ছে আজকে। খাওয়ার অপরাধে এই দেশে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়, অথচ তারা আবার পৃথিবীর ভেতরে 2য় 3য় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ। তারা মুসলমানদের দেখতেই পারে না, মুসলমান মানেই নাকি তাদের কাছে খুব 2 চোখের বিষ। আপনি মধ্যপ্রাচ্যে যদি যান, সবচাইতে বেশি শ্রমিক তারা দেয়। মধ্যপ্রাচ্যে শেখেদের ঘরের বাথরুম পরিষ্কার করার কাজও তারা করে। তো এটা তাদের চরিত্র, এটাই তারা করে। যে আমাদের বাংলাদেশের ব্যাপার নিয়ে নাক গলানোর সময় আর এখন নাই। যত বেশি বাংলাদেশ নিয়ে কথা বলবেন, যত বেশি বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করবেন, তত আপনাদের ক্ষতি হবে। তার চাইতে ভালোই আমাদের সাথে সম্পর্ক কূটনৈতিকভাবে যতটুকু সুন্দর স্বাভাবিক রাখা যায় সেই চেষ্টা করুন। আমাদের এখন অনেক রাস্তা বের হয়েছে, অনেক দিকে আলোচনা হচ্ছে, অনেক জনের সাথে অনেক সামরিক, বেসামরিক, বাণিজ্যিক নানান ধরনের চুক্তি হচ্ছে। এগুলো হবে। আপনারা যেইভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করেছেন গেল 15 বছর, ওইভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না, এবং অদূর ভবিষ্যতে সেই সুযোগ আসবে বলেও আমি অন্তত বিশ্বাস করি না। এই পরিস্থিতিতে তুলসী গাভাট সেখানে বসে বিবৃতি দেন, বক্তব্য দেন, তিনি দিতেই পারেন, কিন্তু সেটা কি অ্যাড্রেস করবেন না? এটা কোন ধরনের নীতি, ইলিয়াস যদি বলতেন। না, এখন ধরেন যার কথা আমরা বলছি, অনেক অনেক বিষয় আছে যেগুলো কিনা ধরেন আমেরিকা অনেক কিছুই বলবে, সেগুলো মেনে নিতে হবে। আমেরিকার সাথে আমাদের কোনো সমস্যাও নাই, সমস্যা বাঁধানোর মতো সেই শক্তিও আমাদের নাই, সেটা নিয়ে কথাও বলছি না। কিন্তু আমরা যেহেতু পার্শ্ববর্তী দেশ ভারত, এবং ভারতই আমার ধারণা যে ইন্টারভিউটা আমি দেখেছি, সেইখানে তাকে কোশ্চেন করা হয়েছে আমাদের বিষয় নিয়েই, কিন্তু তিনি করে নাই। এবং সমকালের একটা নিউজ পড়লাম, বাংলা ট্রিবিউনের একটা নিউজ পড়েছে, তারা একই কাজ করেছে। তো এদের কাছে আসলে এরা তো মুখে বলতে পারে না অনেক কিছু, কিন্তু ভেতরে তো এখনো লালন করে। ওই যে মুসলমানদের প্রতি কোনো কিছু যদি নাকি মানে একটু পজিটিভ কিছু দেখলে এদের গায়ে খুব জ্বলে, মুসলমানদের বিরুদ্ধে কোনো কিছু যদি হয় সেটা তারা খুব এনজয় করে তারপরে প্রচার করতে পছন্দ করে। তো ভারতের পত্রিকাগুলো, টেলিভিশনগুলো, তারা তো মানে জন্মগতভাবেই তাদের ভেতরে মুসলিম বিদ্বেষী একটা মনোভাব তৈরি করা আছে, এবং তারা সেইটাই করে। সো তারা প্রশ্ন করেছে, এবং প্রশ্ন করার প্রেক্ষিতে আমার মনে হয় না যে, আপনি নিশ্চয়ই মনে আছে যে 2000 সম্ভবত 21, 20 বা 19 সালের দিকে যখন কিনা এখানে এসেছিল প্রিয়া সাহা। জি। তো প্রিয়া সাহা সে গিয়ে বলল যে সে চিনেই না বাংলাদেশ কোথায়। তো এখনকার পরিস্থিতি কিন্তু আরো ভিন্ন। আপনি যদি সাম্প্রতিক যেই ট্রাম্পের যে বক্তব্যগুলো গণমাধ্যমে দেয়া হচ্ছে, এক্সেপ্ট ইসরায়েল এবং গাজা, তিনি কিন্তু পৃথিবীর কোনো দেশে নাক গলাতে চাচ্ছেন না। এবং ইউক্রেনেও তিনি কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্টকে একদম মুখের উপরে বলে দিয়েছেন যে তিনি সেখানে এই রাশিয়ার সাথে এই যুদ্ধটা তিনি চান না। সো ওয়ার্ল্ড ওয়াইড ট্রাম্প যেটা চাচ্ছে,
সেটা হচ্ছে তার ইকোনমিকে সে স্ট্রং করতে চাচ্ছে, যেই কারণে বিভিন্ন দেশের শুল্কতে তিনি নতুন করে ভ্যাট বসাচ্ছেন। Right, তারপরে right. এইখানে আমেরিকার যেসব গাড়ি আছে, আমেরিকার নিজস্ব যেসব জিনিসগুলো আছে সেগুলোর উপর থেকে তিনি সরিয়ে দিচ্ছেন। এতে যেটা হচ্ছে এই প্রণোদনা দিচ্ছেন, সেটাতে ধরেন যেমন লিঙ্কন গাড়ি এখন বিক্রি বেড়েছে বাইরে পেন, সে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তার সৈন্য কিন্তু ফিরিয়ে এনেছে। তো ট্রাম্পের চাইতে যুদ্ধ বরং ওবামা বেশি করেছে, ট্রাম্পের চাইতে বেশি যুদ্ধ বাইডেন করেছে। সো আমার মনে হয় যে বাংলাদেশ নিয়ে কোথায় কে কি বলল না বলল এটাতে যায় আসে না। আর সবার আগে মাথায় রাখতে হবে যে ইউনূস হচ্ছে কি এই দেশের সরকারে আছে। সো ইউনূসের চাইতে আমার মনে হয় না যে নরেন্দ্র মোদী বা এএনআই বা এনডিটিভির কোনো সাংবাদিকের বেশি কানেকশন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আছে, যে তাদেরকে বাইপাস করে তারপরে বাংলাদেশে আমেরিকা যায় তারপর যুদ্ধ করবে, সৈন্য পাঠায় দেয়া, এটা মনে করার কোনো কারণে। মনে করেন হাইপোথেটিক্যালি সেরকম কিছু ঘটলো, আওয়ামী লীগের কোনো সুযোগ নাই। আমরা কয়েকদিন আগে আওয়ামী লীগের ফেসবুক পেজে দেখেছি যে এই গোয়েন্দা কর্মকর্তাকে অ্যাড্রেস করে তার ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে সবাই মিলে তার কাছে ইমেল করেন, ইমেল করে বলেন বাংলাদেশে প্রচুর হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে সবাই কি লিখতে হবে সেটাও লিখে দিয়েছেন। তো এটা তো তাদের কর্মফল। তো এটা করে যেটা হবে, মনে করেন যে বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি হইলো, আওয়ামী লীগ আবার ব্যাক যাবে, এটা মনে করে ঘুম নষ্ট করার কোনো কারণ নেই। ক্লিপ দেখি, তারপরে এটা নিয়ে আপনার সাথে কথা শুরু করব, পরে দেখবো হয়তো। তবে তার আগে আমরা সাক্ষাৎকারটা পরে দেখবো ইলিয়াস, তারপরে আলোচনা করব। দর্শক, আমরা এই আলোচনায় থাকবো এবং মেজর ডালিম নিয়ে যে কথা বললাম সেটাও নিয়ে আসবো। তো ইলিয়াস হোসেন, আপনার কাছে কিছু প্রশ্ন রয়েছে, প্রশ্ন আপনার কাছে এসেছে, তো আমরা দুই একটা প্রশ্ন করি, ততক্ষণে প্রশ্নগুলো দেখানো যাবে। যে বাংলাদেশে কি শেখ হাসিনা ফিরে আসবে, একজন প্রশ্ন করেছে, আপনার কাছে জানতে চেয়েছে। এবং তিনি আরও প্রশ্ন করেছেন, তার নাম আব্দুল হালিম, যে তিনি নাকি ভয়ঙ্করভাবে ফিরে আসবে। মানে যদি ফিরে আসে সেটা যে ভয়ঙ্কর সেটা তো আমরা জানি। ওনার ফিরে আসা সবসময় ভয়ঙ্কর ছিল, কখনোই ভালো কিছু ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ফিরে আসবে কিনা। এখন আমি যেটা মনে করি যে আপনি দেখেন বাংলাদেশের মানুষ কেউই চায় না সে ফিরে আসুক, এবং যারা কিনা এখনো ফেসবুকে বসে তারপরে বিভিন্ন সময় বলেন যে রাস্তায় নামতে, তারা এখানে ওইখানে, তাদের ভেতরে যেমন আপনি সম্প্রতি আমি যদি জাহাঙ্গীরের কথা বলি, মেয়র জাহাঙ্গীর, এখানে ওইটা হবে, এখানে ওইটা হবে, মেয়র জাহাঙ্গীর নিচে কিন্তু দেশে নাই, কিন্তু কথা যেভাবে বলছে কর্মীদের বোঝানোর জন্য যে তিনি দেশেই আছেন, বিভিন্ন ওয়ার্ড থেকে লাঠিসোঁটা নিয়ে তারপরে বের হইতে হবে, অস্ত্র নিয়ে বের হইতে হবে, এগুলো বলার জন্য বলছেন। সময় অল্টারনেটিভ কোনো একটা তো কিছুতে যাবে। এমন আমি বিশ্বাস করি, আমি কোনো দলের পক্ষ হয়ে বলছি না, আমি বিশ্বাস করি তারেক রহমানের সম্প্রতি বক্তব্য এবং তারেক রহমান সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে আমার যতটুকু যোগাযোগ আছে, তিনি একটা অন্যরকম চিন্তা করছেন দেশকে নিয়ে, এবং সেটা যদি করা যায় তাহলে এই দেশের ভবিষ্যৎ অনেক ভালো কিছু একটা হবে। কিন্তু এই দল তো বিশাল বড় একটা দল, যেখানে আমি নিজেই জানি এমন কিছু ইস্যু আছে যে ইস্যুতে তারেক রহমান নিজে চাইলেও দলের ভেতরে সেটা হয় না। আমি খুব অবাক হই যে এই শক্তিটা কোথায়, মানে কোত্থেকে তারা পায়, এরকম হয়। এখন যদি ইনকেস যদি বিএনপি মনে করেন ফেল করে, বিএনপি ফেল করলে তখন মানুষ কি করবে? মানুষ তাহলে তখন অল্টারনেটিভ একটা জিনিস চিন্তা করবে, সেটা আওয়ামী লীগ নামে হোক কিংবা অন্য কোনো নামে হোক, বাট যেটাই হোক, যেভাবেই হোক, আগামী 15-20 বছরের ভেতরে আওয়ামী লীগের ঢোকার কোনো সুযোগ নাই, যদি না আমরা বিভিন্ন জায়গাতে ভারতীয় যে রয়ের যে এজেন্টরা আছে, বিশেষ করে সচিবালয়, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, এই জায়গাগুলোকে যদি আমরা মুক্ত করতে না পারি, তাহলে অস্বাভাবিক একটা জায়গাতে আপনার হয়তো আওয়ামী লীগের আবার ফের একটা ঢুকতে পারে। যেমন যদি হইতে পারে যে সেনাবাহিনী কু করলো, অথবা সিভিল একটা কি বলে ব্যুরোক্রেসি একটা কু হইতে পারে, সচিবরা একটা কু করলো, আমলারা একটা কু করলো, বিচার বিভাগে যেমন একটা কু হতে, আমাদের দেশে বলতে বাধা নাই যে আওয়ামী লীগ কিন্তু তারা নিজেদেরকে বাংলাদেশির চাইতে ভারতীয় বলতে পছন্দ করে বেশি। তো তারা তো ভারতকে তখন ওয়েলকাম করবে যে ওকে ঠিক আছে, আসো আমার দেশ দখল করো, কোনো সমস্যা নেই। এই সাপোর্টটা ভারত পাবে। যদি নাকি ওইরকম কোনো পরিস্থিতি আসে, সেই ক্ষেত্রে অস্বাভাবিকভাবে হইতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে আওয়ামী লীগের ব্যাক করার কোনো সুযোগ নাই। এখন এই অস্বাভাবিক জায়গাগুলো বন্ধ করার জন্য সেই ভিডিওটা দেখবো। সেটি হচ্ছে যে আবুল কালাম, তিনি প্রশ্ন করেছেন
বৈষম্য বিরোধী স্টুডেন্টরা যে নতুন দল গঠন করেছে তাদের ভেতরেও এক ধরনের বিভেদ, তাদের নানা কথা শোনা যাচ্ছে। সব মিলিয়ে মানে আপনার 5ই আগস্টের যে স্পিরিট, সেটা কি কোনোভাবেই তো এই জন্য হয় নাই। আওয়ামী লীগের সব লোকজন, আপনি দেখেন আইন উপদেষ্টা, তার আপনার পিএস, সেই ব্যক্তিকে বলার পরও বলে দেওয়া হলো যে ABM খায়রুল হকের পিএস ছিল এই ব্যক্তি, ছাত্রলীগ করা, সেই ব্যক্তিকে এখনো পর্যন্ত সরায় নেয় আসিফ নজরুল। তো কারা করে? এখন ধরেন আওয়ামী লীগের বিভিন্ন লোকজনকে ছাড়ার জন্য ব্যাকুল হয়ে গিয়েছে। ফারজানা রূপা তার স্বামীকে ছাড়ানোর জন্য শুনছি ব্যাকুল হয়ে গিয়েছে। আপনি দেখেন গণমাধ্যমগুলোর অবস্থা দেখেন। গণমাধ্যমে আমার মনে হয় যদি হাতে গণি 21-এ টেলিভিশন আছে, বাংলা ভিশন আছে, NTV আছে, এর বাইরে মানে যেই নিউজগুলো খুব জরুরি করা, যে সরকারের মানে এটা অনেকটা হয় কি, ধরেন আমরা যদি নাকি 1/11-এর আগের সময়টা দেখি, 1/11-এর সময় কি হয়েছিল, মানে বিএনপিকে এমনভাবে মিডিয়াতে কালার করা হয়েছে যে বিএনপি মানে হাওয়া ভবন, মানে এটা হচ্ছে পৃথিবীর সব দুর্নীতির বোধহয় একটা হেডকোয়ার্টার ছিল বোধহয় ওইটা, এরকম ভাবে তাদেরকে আপনার আমাদের সামনে তুলে ধরা হয়েছে। কিন্তু 15 বছরে যে লুটপাট করা হয়েছে সেটা নিয়ে কয়টা গণমাধ্যম কাজ করছে আপনি বলেন? এই অ্যাঙ্গেলে নিউজ কি কেউ করে? কোনো টেলিভিশন আপনি দেখছেন, কোনো পত্রিকা দেখছেন? নাই তো। বরং তারা সুযোগ পেলে সরকারকে কিভাবে বেকায়দায় ফেলা যায়, কিভাবে ভারতকে একটু সুযোগ দেওয়া যায়, এই কাজগুলো তারা করে। আপনি দেখেন আরাকানের অবস্থা, আরাকান নিয়ে কোনো নিউজ নাই, হঠাৎ করে আপনি দেখবেন যে এই কি বলে কুকি চীন, তাদেরকে নিয়ে বিশাল আকারে নিউজ করে বসে আছে। কেন? কারণ কি, কুকি চীন আমাদের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যা JSS, আমাদের সমস্যা UPDF, আমাদের সমস্যা আরাকান আর্মি, সেগুলো নিয়ে কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা হয়েছে কুকি চীন। কারণ কি? কারণ এর উত্তর আমরা শুনবো। তার আগে মেজর ডালিমের এই ভিডিওটা একটু যদি দেখিয়ে আমরা ইলিয়াস হোসেনের কাছে আবার যেতে চাই। সেই সময়টা আর বাড়াতে দিতে চাই না। আমাদের এই জাতির সূর্য সন্তান, যিনি আপনারা 2024 সালের স্বাধীনতা দেখেছেন, 1975 সালের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা এনে দিয়েছিলেন আপনারা যে মানুষটিকে দেখছেন, সেই মানুষটি জনাব মেজর ডালিম। আমি আপনাকে মেজর ডালিম বলেই চিনি, কারণ আপনার জীবনের সবচেয়ে যে পুণ্যের কাজটি করেছিলেন সেটা মেজর ডালিম হিসেবেই করেছিলেন, যে কারণে আপনাকে আমরা মেজর ডালিম হিসেবেই ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনি জাতিকে অ্যাড্রেস করতে পারেন। ধন্যবাদ ইলিয়াস। আজ অনেক বছর পর প্রচার হয়, আমি ফেসবুকের পোস্টগুলো যদি দু একটা দেখানো যেত, যে অনেকেই বলছিল ভুয়া, এটা কোত্থেকে কোন মেজর ডালিম নিয়ে আসছে। আপনাদের ফ্যাক্ট চেকে কি পেয়েছেন একটু সংক্ষেপে আমি 2 লাইনে শুনতে চাই। রিদওয়ানুল বিভিন্ন জায়গা থেকে পোস্ট করা হলো যে এটা এই মেজর ডালিম হচ্ছে ভুয়া মেজর ডালিম, বা একজন ব্যক্তির ছবি বাংলাদেশে বসবাসরত তার ছবির সাথে কম্পেয়ার করে বলা হচ্ছিল, তাকে তুলে নিয়ে হচ্ছে এখানে প্রচার করা হচ্ছিল আর কি। তো পরে আমি ব্যক্তিগতভাবে ওই ব্যক্তির সাথে রিচ করা সম্ভব হয়, তার নাম হচ্ছে মিনহাজুল আবিদিন। আমি তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়। তো পরে আমি দেখলাম যে না, ওই মিনহাজুল আবিদিন বাংলাদেশেই আছে এবং তিনি হচ্ছেন একজন ঠিকাদার, পেশায় ঠিকাদার। তো দুজনের সাথে কম্পেয়ার করে দেখলাম যে না, ওই ব্যক্তি আসলে মেজর ডালিম না, যাকে মেজর ডালিম ক্লেম করা হচ্ছিল আর কি। তো এখন যেটা হচ্ছে যে মানে এক ছিল, তিনি দেখাচ্ছিলেন তার হাতের আঙ্গুল 4টা, সম্ভবত কনিষ্ঠ আঙ্গুলটা তার নেই। এই সূত্র হচ্ছে আমরা কনফার্ম হতে পেরেছিলাম যে আসলে দুইজনের মধ্যে পার্থক্য আছে, যে যাকে বলা হচ্ছিল যে উনি মেজর ডালিম, মানে বাংলাদেশি তুলে নিয়ে দেওয়া হয়েছে, তাকে মেজর ডালিম ক্লেম করা হচ্ছে। তো দুজনের মধ্যে আমরা কম্পেয়ারটা, আমার জানার আগ্রহ, ফ্যাক্ট চেকার তো বলেছেন যে তারাই এটা চেক করেছেন। এই মেজর ডালিমকে আপনি আপনার ইন্টারভিউর আগে একটা পোস্টে বলেছেন, আমি একটা খেয়াল করেছি, যে আপনি অনেক দিনের সাধনায় চেষ্টায় এটি পেয়েছেন। কিভাবে পেলেন, কতটা বলতে? অনেক সাধনা মানে ওনার সাথে তো আমার যোগাযোগ ছিল আগে থেকেই। জি। তো সেই যোগাযোগটাতে ওনাকে আমি সবসময় চেয়েছি যে উনি আসুক গণমাধ্যমে, এবং গণমাধ্যমে এই বিষয়টা তুলে ধরুক, কি হয়েছে, কিভাবে কি হলো, কারণ মানুষ জানতে চায়। আমরা তো এই 71-এর যেই ইতিহাস, এই ইতিহাস আমরা মানে এক পক্ষ থেকে শুনেছি, সো 2 পক্ষ থেকে তো শোনা দরকার। আমি সেটাই চেয়েছিলাম যে যারা এই ঘটনার সাথে ছিল
তাদের মুখ থেকে বলুক। এবং মেজর ডালিম কিন্তু একজন সবচাইতে, এই যে 15ই আগস্টের ঘটনা, এই ঘটনাটাকে দুই ভাগে দেখা হয়। কেউ ওনাদেরকে ভিলেন মনে করেন, কেউ, আমি শেখ মুজিবকে ভিলেন মনে করি, আমার মতো অনেকেই শেখ মুজিব পক্ষটাকে ভিলেন মনে করেন, এবং আমি ওনাদেরকে সূর্য সন্তান মনে করি। আমি মনে করেছিলাম আপনি হয়তো ওই প্রশ্নটা করবেন, যে আপনি বললেন আপনি একটা পুণ্যের কাজ করেছেন। বক্তব্য কিন্তু মানুষ শুনতে চায় সবচাইতে বেশি, কারণ হচ্ছে ওনার ওয়াইফের সাথে একটা ঘটনা ছিল। আমি ওই ঘটনাটার 2-3টা জিনিস আপনাদেরকে বলি, যে 2-3টা জিনিস নিয়ে আপনার কথা হয়। সেটা হচ্ছে যে উনি যেই দেশে আছেন, সেই দেশের মানে একটা সংস্থা তাকে সবসময় স্কট করে রাখেন তার নিরাপত্তার জন্য। তো আমাকে যখন কিনা করতে হয়, তখন তাদের ভায়া হয়ে তারপর আমাকে যেতে হয়েছে। যে ওটা এখানে রফিক নাম ছিল, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। তো রফিক নামটা যখন আসে, যেহেতু আমার হাতে সময় খুব কম ছিল, আমি কিন্তু তার আগের দিন ওনার আবার আরেকটা দেশের আপনার করতে হয়েছে, আরেকটা দেশ থেকে পারমিশন নিতে হয়েছে। তিনি যেই দেশে আছেন সেই দেশ না, অন্য আরেকটা দেশ, সেই দেশের পারমিশনের অপেক্ষায় আমরা ছিলাম। ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পারমিশন দিয়েছে, আমাদের কথা ছিল 1 তারিখে, জানুয়ারির 1 তারিখে আমরা বছরের প্রথম দিন করব। কিন্তু এই পারমিশনটার কারণে আমাদের 5 তারিখ পর্যন্ত যেতে হয়েছে, জানুয়ারির 5 তারিখে পরে এটা প্রচার হয়। ওই যখন আমাদেরকে পারমিশন দেওয়ার পরে আমরা বললাম যে ওকে ঠিক আছে, আজকে পারমিশন, আজকেই যাবো, যে কারণে আমাদের হাতে সময় খুব কম ছিল। এবার এই যখন হওয়ার পরে আমরা নাম দিলাম, যেই লেখা উঠছিল, আমরা কিছুক্ষণ পরে সেই নামটা কারেকশন করেছি। তো এটাকে আমি খুব বড় ধরনের কিছু মনে করি নাই। কেন জানেন? কারণ হচ্ছে মেজর ডালিমকে নিয়ে মানে শয়তানি করার জায়গা নাই। কারণ আমাদের বাংলাদেশ একটা ছোট দেশ। কারণ আমি যদি আজকে বলি যে এটা হচ্ছে হারুন ভাই এটা না, হারুন ভাইয়ের চাচা, মামা, খালু, কেউ না কেউ, বন্ধু বান্ধব, কেউ না কেউ এসে বলবো যে যেটা আমাদের উনি বললেন যে মিনাজুলকে নিয়ে আসা হয়েছিল। আর হচ্ছে আঙুলের যে বিষয়টা, এটা অনেক বড় একটা বিষয়, এবং এই আঙুল কেন গিয়েছিল সেটা মেজর ডালিম তার বইতে লিখেছেন। এই আর কি। আর আপনি যে প্রশ্ন করেছেন যে আমি ওনাকে বলেছিলাম, এবং উনি আমাকে কথা দিয়েছিলেন যে উনি যখন যেদিনই আসবেন সেদিন আমার এখানে আসবেন। তো আর একটা প্রশ্ন আছে, অলরেডি এসে সেই প্রশ্নটা করে নেই, যে আপনার সাথে কমিউনিকেশন হয়তো, তো উনি কি এই মুহূর্তে, এখন তো 5ই আগস্টের পর তো উনি আসতে পারেন, ওনার কি দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা আছে কিনা? কুল হয়ে আছেন, এমনকি আমি নিজে ওনাকে বলেছি যে এটা কিছুটা পরিস্থিতি দেখে তারপরে যাওয়া উচিত। যদিও বাংলাদেশের মানুষ ওনাকে, আমার বিশ্বাস উনি যদি বাংলাদেশে যায় বলেন, আপনারা দেখেছেন যে আমার এটা প্রায় 8 লাখের উপরে মানুষ একসাথে লাইভে দেখেছে, এবং মানুষের ভেতরে আমার চোখে পড়ে নাই একমাত্র আওয়ামী লীগের মানুষ ছাড়া কেউ এটাকে খুব বাজেভাবে নিয়েছেন বা ওনাকে কটাক্ষ করে কোনো কথা বলেছেন। আমার বিশ্বাস বাংলাদেশে উনি যদি ফেরত যায়, বাংলাদেশের কোটি কোটি মানুষ বিমানবন্দরে ওনাকে অভ্যর্থনা জানাবেন। বাট আইনগত বিষয়গুলো, যেহেতু এখন এটা একটা সিরিয়াস একটা মামলা ছিল, সেই মামলাতে, এবং এটা তো একটা মামলা, আপনি যেটাই বলেন সেখানে যেইভাবেই হোক, যেহেতু মামলাটা হয়েছে, একটা বিদ্রোহ যদি করে, পৃথিবীর এমন কোনো বিপ্লব নাই যেখানে মাত্র 21-22 জন মানুষ মারা গিয়ে একটা দেশের এত বড় প্রতাপশালী একজন প্রেসিডেন্টকে, একজন বাকশাল স্বৈরাচারকে আপনার সরানো হয়েছে। বাংলাদেশে প্রথম হয়েছে এটা। তাকে লাঠিচার্জ করতে পারবে না, কাঁদানি গ্যাস ছুটতে পারবেন, আপনাকে অস্ত্রই ব্যবহার করতে পারবে। আর এটা আর্মি, আর এটা একটা বিদ্রোহ, সেই বিদ্রোহের মধ্যে যায় আপনি তো এটা করতেই হবে। তো সেটা হয়েছে। কিন্তু আমি বলছি না যে তারা মেরেছে, তারা মানে খুন করা ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে আপনাকে সরানো যাচ্ছিল না। শেখ হাসিনা যদি নাকি পালিয়ে না যেত এইভাবে, শেখ হাসিনাকে তো ওইটাই করা যায়। আমি বাংলাদেশে থাকলে আমি নিজে মারতাম। তা আপনি এখন কিভাবে মারতো, ওই 15ই আগস্টের মতো মারতো না, কেমনে মারতো সেটা পরের বিষয়, বাট মারতাম। ওকে এইভাবেই মারা হইতো, বিচার করা হইতো না, ওকে এইভাবেই মারা হইতো। আপনি সুযোগ যখন না রাখবেন গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার ব্যবস্থা পরিবর্তনের, তখন তো এইটাই হবে। আপনি কিন্তু এই যে 5ই আগস্টের পর যে সরকার হয়েছে, আমরা একটা ভিডিও দেখবো আপনি, এবং আপনার কথাকে আপনি যেটা বলেছেন ভারতীয়দের সঙ্গে যোগাযোগ, সেনাবাহিনী সদরের যোগাযোগ, তখন আপনার কথাকে কিন্তু তিনি বলছেন নির্জল। আমরা বোধহয় আসিফ নজরুল সাহেবকে যদি কানেক্ট করতে পারতাম ভালো হতো, তবে তার একটি জবাব আছে, আমরা সেটি শুনে ইলিয়াস হোসেনের কাছে আলোচনায় যাব। নিয়ে ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি। আমি অবাক হয়ে যাই, মানুষের কল্পনারও তো একটা সীমা থাকা উচিত। 3 তারিখে মাহবুব মোর্শেদের সাথে শহীদ মিনারে সমাবেশ করার পর রাত 9টা পর্যন্ত ছিলাম, বাসায় গিয়েছিলাম। তারপরে অধ্যাপক মোস্তফা মামুন ঢাকা ইউনিভার্সিটি ফুলার রোডের 19 নম্বর বিল্ডিংয়ে, শুনতে পেয়েছেন তো,
যে আসিফ নজরুল যা জি। বলেছেন। এবার আপনার জি, বক্তব্য কি? একদম আপনার বলেছেন। বক্তব্যকে তিনি বলছেন যে মানুষ যে এত মিথ্যা কথা বলতে পারে, আপনি এত মিথ্যা কথা বলতে পারেন ইলিয়াস? আসিফ নজরুলের প্রশ্ন। বিষয় হচ্ছে যে আসিফ নজরুলের যদি নাকি আপনি এখন কোশ্চেন করেন যে আসিফ নজরুল মোটামুটি 1,000 কোটি টাকার মালিক এই মুহূর্তে হয়ে গিয়েছেন, আসিফ নজরুলকে স্বীকার করবেন? আসিফ নজরুলকে আমি যদি এখন এটা বলি সেও এটাই বলবে, কিন্তু এটার জন্য অপেক্ষা করতে হবে। আপনি যদি আইন মন্ত্রণালয়টা দেখেন, আইন মন্ত্রণালয়ের গাজীপুরের মতো জায়গায় একজন বিচারক, আপনি নিশ্চয়ই মনে আছে যে একজন পুলিশ কনস্টেবল যে কিনা সরাসরি যার ভিডিও ফুটেজ আছে একজন ছাত্রকে গুলি করার, তার জামিন দিয়েছিল এই গাজীপুরে। তিনি দিয়েছেন, তার নিজের সুপারিশে তাকে ওইখানে বসানো হয়েছে। আপনি পুরো আইন মন্ত্রণালয়টা যদি দেখেন। আর আসিফ নজরুল আসলে কে, এটা নিয়ে আমি আরো একটা কাজ করছি। ওইখানে এই গেল 7-8 মাসে আসিফ নজরুল কি কি করেছেন, কোথায় কোথায় ধান্দাবাজি করেছেন, সেগুলো নিয়ে ওই প্রোগ্রামটা যাবে। ওইখানে আপনি জবাব পেয়ে যাবেন যে আসিফ নজরুল আসলে কাদের লোক, আসিফ নজরুল কি করছে। এবং উৎপাদক, এটা হচ্ছে প্রথম আলো। আজকে 7 মাস হয়েছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই, কোনো গ্রেনেড হামলাও হয় না, উদিচির হামলাও হয় না, সায়ানটে হয় না, বটমূল্য হয় না, কোথাও হয় না। মানুষের প্রতিদিনই গ্যাদারিং। কিন্তু ইলিয়াস, এদিকে ওসামা বিন লাদেন যাকে সবশেষ মারা হয়েছে, সে ওসামা বিন লাদেন কিন্তু একসময় আমেরিকার পক্ষ হয়ে তারপরে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করেছে। সো সময় বলে দেয় যে কে কোন দিকে যাবে। এখন হিজবুত তাহরিরকে আপনি বানিয়েছেন, আপনি বলছেন যে হিজবুত তাহরির হচ্ছে গিয়ে বোমা মেরেছে, আপনি বলছেন হিজবুত তাহরির হচ্ছে জঙ্গি সংগঠন। এটা আপনার ন্যারেটিভ। এখন এই ন্যারেটিভটা যে সত্য সেটা তো আমাদের এখন জানতে হবে যে হিজবুত তাহরির আসলেই কি করে। হিজবুত তাহরির গত 5 তারিখের পর থেকে যতগুলো ঘটনায় আপনি দেখেন তো, কোথায় তারা অস্ত্র নিয়ে এসছে, কোথায় তারা বোমা মেরেছে, কোথায় তারা কারো গলা কেটেছে, কোথায় তরবারি নিয়ে এসছে নাকি? আসে নাই তো। তো আমাদের জানতে হবে হিজবুত তাহরির আসলে কি। আমি মনে করি তাদেরকে যে ব্যান করা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত করা হয়েছে, আমি মনে করি এটা সরানো উচিত। যদি স্পেসিফিক কোনো ব্যাপারে, যদি তাদের ব্যাপারে কোনো অভিযোগ থাকে, সেটার বিচার হোক, আমরা চাই। তারা কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত হইলে বিচার হোক কোনো সময়। কিন্তু আমরা নিজেরা, জি। এই বাংলাদেশ মনে হয় একমাত্র দেশ যে দেশে নিজেরাই নিজেদের মুসলমানদেরকে জঙ্গি বানানোর জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকে। আমাদের একটা বিরতি। আমাদের সঙ্গে রয়েছেন প্রবাসী সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন, রয়েছেন ফ্যাক্ট চেকার ফ্যাক্ট ওয়াচের রিদওয়ানুল ইসলাম। ইলিয়াস হোসেন, যে মাসখানেক আগে যখন ভাঙা হয়েছিল সেই সময়ে আপনাদেরও লাইভে দেখা গেছে, মানে মোবারক আমাদের সাথে ঈদে আমার সাথে কোলাকুলি করার জন্য আছেন আপনাদের প্রিয় আরেকজন মানুষ। দাদা, ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক ইলিয়াস। ঈদ মোবারক দাদা। ভাঙচুর শুরু হয় তখনই কি এই আপনারা লাইভে ছিলেন, বা এর টার্গেটটা কি ছিল? টার্গেট জনগণের পাশে থাকা ছিল। আমরা তো জনগণের পক্ষেই কথা বলি। আমি তো মনে করি যে বাংলাদেশে আমাদের অবশ্যই অনেক মানুষ অপছন্দ করে। আমি মনে করি বেশিরভাগ মানুষ বোধহয় আমি বা পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার আমাদেরকে পছন্দ করে বোধহয়, আমি মনে করি আর কি। আমাদের ভিউ, কমেন্ট এগুলো দেখে, আমরা যে একদম দেখি না তা তো না, কমেন্টগুলো দেখারও চেষ্টা করি মানুষ কি চিন্তা করে আমাদেরকে নিয়ে। তো জনগণ চেয়েছে, জনগণের পাশে ছিলাম। ঈদ মোবারক কেন হলো? খুশি বিলিভ করি সেটা হচ্ছে যে শেখ মুজিব এই দেশের সব সময় এই দেশের বিরোধিতা করেছেন, এবং ওই বাড়িতে বসে আপনি যদি চিন্তা করেন যে শেখ মুজিবকে যদি 2টা পার্টে আপনি ভাগ করেন, শেখ মুজিব পাকিস্তান প্রেমী ছিল না ভারত প্রেমী ছিল? শেখ মুজিব ক্ষমতা প্রেমী ছিল। যখন যাদের যেভাবে, আপনি মনসুর আহমেদের বই যদি দেখেন, আপনি আতাউর খানের বই যদি দেখেন, আপনি যদি নাকি মহিউদ্দিন আহমেদের বই দেখেন, সবখানে একটা বিষয় পরিষ্কার যে শেখ মুজিব সবসময় চাইতো, এমনকি সে 4 দিনের গোপনে 4 দিনের মন্ত্রী হয়েছিল চুরি করে। এটা শেখ মুজিবের একদম ঘনিষ্ঠ যিনি, তিনি লিখে গিয়েছেন, এই আতাউর রহমান সাহেব। তাকে নিয়ে কোনো বিতর্ক নাই, তিনি বিএনপিও করে নাই, জামাতও করে নাই, এই শেখ মুজিবের সাথেই রাজনীতি করেছে। এখন এই ব্যক্তিটা ছিলেন সবসময় ক্ষমতার জন্য প্রেমী। আপনি 7ই মার্চের ভাষণ বলেন, 6 দফার কথা যদি বলেন, 6টা দফা যদি এখন আপনাদেরকে বলি, 6টা দফার মধ্যে কি ছিল? কোথাও বলা ছিল যে আমরা পাকিস্তান থেকে আলাদা হইতে চাই, আমরা পাকিস্তান থেকে এই হইতে চাই, আমরা স্বায়ত্ত শাসন চেয়েছিলাম। আচ্ছা,
তার আগে এটা এরকম হয় যে এখন হয়তো কেউ তর্কের খাতিরে বলতে পারে যে উনি হয়তো আস্তে আস্তে তারপরে যেতেন ইয়ের দিকে। দেখেন তার আগে কিন্তু আরো অনেকগুলো দফা, অনেকগুলো ইয়ে দিয়ে দিয়েছে, আপনার ট্যাব দিয়েছে। আপনার এর আগে হচ্ছে গিয়ে ৫৭-তে কাকবাড়িতে জনাব মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দিয়েছেন। সো আমরা অলরেডি পাকিস্তানের সাথে থাকবো না, ভাসানী অলরেডি সালাম আলাইকুম বলে দিয়েছেন, আমরা থাকবো না। সেইখানে ৬ দফা করে মূলত যেটা বলা হয়, যেটা আতর রহমান সাহেবও লিখেছেন, যে এটা করে আইয়ুব খান সাহেব শেখ মুজিবকে দিয়ে যেটা চেয়েছেন যে শেখ মুজিব এমন একটা কিছু দেখ যেটা দিলে বাংলাদেশের মানুষ, অর্থাৎ তখনকার পূর্ব পাকিস্তানের মানুষ পশ্চিম পাকিস্তানের সাথে অন্তত থেকে যায়, যে আমরা স্বাধীনতাটা চাচ্ছি এটা যেন আমরা মানুষ ভুলে যায়। তোর পর্যন্ত সব বাদ দিতে চাই, কারণ হচ্ছে পৃথিবীর প্রতিটা রাজনৈতিক দল যখন বিরোধী দলে থাকে তখন খুব ভালো মানুষ থাকে। গেল ১৫ বছর আমরা এই দেশের কোন রাজনৈতিক দল, আমরা নাম বলতে চাই না, সেই রাজনৈতিক দলেরা অনেকেই আছেন খুব ভালো ভালো কথা বলেছেন, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন, তারা এখন অনেক দুর্নীতির সাথে জড়িয়ে গিয়েছেন। সো বিরোধী দলে থাকলে সবসময় সবাই ভালো থাকেন। আমি ৭১-এর পরে ৭২-এর ১০ তারিখ থেকে শুরু করে ৭৫-এর ১৫ই আগস্ট পর্যন্ত শেখ মুজিবকে দেখতে চাই। একটি বিষয় আলাপ করে আপনার কাছে আর কিছু শুধু সংক্ষেপে, আমি বিডিআর বিদ্রোহ নিয়ে আপনি একটি ভিডিও সর্বশেষ করেছেন। ভাই আমি এটা তাহলে 10 সেকেন্ড একটু শেষ করে দিতে, করেন আপনি, আসলে ইনকমপ্লিট থেকে যাবে। তো ধরেন শেখ মুজিব যখন কিনা এখানে বসে ৬ দফা দিয়েছেন, এখানে বসে বাকশাল তৈরি করেছেন, এইখানে বসেই এই ৭৪-এর বাংলাদেশের প্রায় ৪০ লাখ মানুষকে হত্যা করেছেন, বাহিনী, নীল বাহিনী, রক্ষী বাহিনী সব এই ঘরে বসেছে। অতএব এটা হচ্ছে স্বৈরাচারের একটা নিদর্শন, এটা স্বৈরাচারের আতুর ঘর, এটা ভাঙতে হবে। এখন হইতে পারে মানে আপনারা হয়তো একটা দর্শন থাকতে পারে, আপনি হয়তো শেখ মুজিবের প্রতি একটা শ্রদ্ধা থাকতে পারে, অনেকেরই আছে, সেটার সংখ্যাটা বেশি না, খুব কম, নগণ্য। এই মানুষগুলির সেই শেখ মুজিবের প্রতি যে একজন মানুষ মারা গিয়েছে তার প্রতি রেসপেক্টটা আমি দেখতে চাই, আমি এইরকম একটা বাংলাদেশে চাই। কিন্তু এই মানুষগুলি যেদিন খালেদা জিয়াকে ক্যান্টন ভিডিওটি তৈরি করেছেন তার উপরে ২ মিনিটের একটি ২-১.৫ মিনিট, আমি বেশি সময় আপনাকে দিতে পারবো না। এখন এখানে সমস্যা হচ্ছে কি, ধরেন জি ওকে বাঁচাতে চাই না, আমার উপরে একটা দোষ দেয়া হয় যে আমি হচ্ছে বিডিআর এর এরা কিলার, এদেরকে বাঁচাইতে চাই। দেখেন আমি কাউকে বাঁচাইতে চাই না, আমি মনে করি সেনাবাহিনীর যে অফিসারদের পরিবার বা কেউ যদি বলে যে সেনাবাহিনীর বিরুদ্ধে গিয়ে আমি বিডিআর কে বাঁচাইতে চাই, আমি মনে করি তার পরিবারের মানুষ মারা গিয়েছে, কিন্তু আমি তার চাইতে বেশি বিচার চাই। কারণ আপনি যদি একটা মানে ছোট্ট জিনিস চিন্তা করেন, যে এই ঘটনাটার সাথে যে আওয়ামী লীগের কয়েকজন নেতা জড়িত, আওয়ামী লীগের ওইখানে মিটিং হয়েছে, এরপরে ঘটনার পরে সেনাবাহিনীর কারা সেনাবাহিনীর যে অফিসাররা বিচার চেয়েছে, যারা তদন্ত করতে চেয়েছে, বিভিন্ন এভিডেন্স যাদের কাছে ছিল তাদেরকে কিভাবে জেলে পাঠানো হয়েছে, দেশান্তরী করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, এগুলো কারা করেছে? আমি তো সবার বিচার চাই। জি, কারণ সবার বিচার চাইতে হইলে যেটা করতে হবে, এই যে শেখ হাসিনা যে আব্দুল কার আকন্দকে দিয়ে যেই তদন্ত করিয়েছে, এই তদন্তটা হবে না। সেগুলো দেখাতে পারলাম না, পাশে যদি বক্স করে দেখানো যায়। আর সাথে আমি প্রশ্নটা করিনি, ইলিয়াস অনেকেই ফেসবুকে জানতে চেয়েছেন, আমরা আপনার অনেক প্রশ্ন আসছে, এটা 1000-এর উপরে, কিন্তু একটি প্রশ্ন সবাই করেছে। ইলিয়াস হোসেন, আপনি কি আছেন আমাদের সঙ্গে? জি, আপনাকে সবাই একটি প্রশ্ন জানতে চাচ্ছে যে বাংলাদেশে আপনি কবে ফিরে আসবেন? টেলিভিশনেই আছি, তো এখানে যোগদান করব কেন? আমি যেখানেই থাকি, এবং আমি বাংলাদেশে এই টেলিভিশনে কাজ করেছে। আপনারা আমাকে আপনাদেরকে আরো কিছু বিষয় জানিয়ে আমরা বোধহয় শেষের দিকে, আমাদের যিনি আজকের উপস্থাপক হারুনুর রশিদ, তখনও উনি ইন্টারভিউ বোর্ডে ছিলেন। ইন্টারভিউ বোর্ডের আমাকে প্রশ্ন করা হয়েছিল যে মানে আমি যেদিন প্রথম ইন্টারভিউ দিতে যাই যে আমার স্বপ্ন কি, তো সেদিন আমি বলেছিলাম, আমি মনে করি যে এখানে আমি তো সাংবাদিকতায় পড়াশোনা করি না, আমি ইংলিশে অনার্স মাস্টার্স করেছি, আমার কি আর এখানে চাকরি হবে নাকি, এমনিতেই ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। জি, দেশে কবে আসবো এটা এখনো আমি ঠিক আসলে বলতে পারছি না, আমার ব্যক্তিগত কিছু ব্যাপার আছে, সেই ব্যাপারগুলোর উপরে ডিপেন্ড করবে। এবং আমি মনে করি যে বাংলাদেশে এখনো পর্যন্ত, এবং আমার শত্রু আসলে আওয়ামী লীগ, বিএনপি বা সমন্বয় কেউ না,